1526 সালের 21 এপ্রিল পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ। 1527 সালের 16 মার্চে রাজপুত রানা সংগ্রাম সিংহের বিরুদ্ধে খানোয়ার প্রান্তরের যুদ্ধে জয়লাভ। আর 1529 সালের 6 মেতে পাঠান আফগান সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে চূড়ান্তভাবে জয়লাভ করে সম্রাট বাবর হিন্দুস্তানে তার নবপ্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের ভিত বেশ শক্তভাবে প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে সাম্রাজ্যকে সব দিক থেকেই নিরাপদ করেন। প্রতিটি যুদ্ধেই বাবরের সেনাবাহিনী প্রতিপক্ষের তুলনায় কয়েক গুণ ছোট ছিল। এ থেকেই ধারণা করা যায় যুদ্ধক্ষেত্রে বাবর কতটা দক্ষ জেনারেল ছিলেন। জীবনের প্রায় পুরোটাই যুদ্ধ আর সংঘাতে পূর্ণ ছিল। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে যুদ্ধক্ষেত্রে। বাবরের এই জীবন সংগ্রাম শুরু হয় মাত্র 12 বছর বয়স থেকে, যখন পিতার মৃত্যুর পর তিনি ছোট্ট রাজ্য ফারগানার সিংহাসনে বসেন। নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বিরুদ্ধেই বারবার যুদ্ধ করতে বাধ্য হন বাবর। তাইমুরের স্বপ্নের রাজধানী সমরকন্দের প্রতি তার আকর্ষণ ছিল দুর্নিবার। এই শহরটি নিজের দখলে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বাবর। একে একে 3 বার শহরটি নিজের অধিকারে নিতে সক্ষম হন তিনি, কিন্তু শক্তিশালী শত্রু উজবেক নেতা সাইবানি খানের সাথে কখনোই পেরে ওঠেননি। 3 বারই সমরখন্দ তার হাতছাড়া হয়ে যায়। এদিকে সমরখন্দের মোহে যখন ফারগানও হাতছাড়া হয়ে যায়, তখন কিছুদিন ভবঘুরের ন্যায় পথে পথে ঘুরতে হয় তাকে। একসময় বাবর প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন। সব ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথাও ভাবছিলেন। কিন্তু একসময় কাবুলে তারই চাচা উলুগ বেগ মির্জার মৃত্যুর ফলে অপ্রত্যাশিতভাবে তিনি কাবুলের অধিকার নিজের হাতে পেয়ে গেলেন। আর এখান থেকেই বাবরের উত্থানের শুরু। 1504 সালের অক্টোবরের দিকে যখন বাবর কাবুল দখল করেন, তখন তার বয়স ছিল 23 বছর। তরুণ এই যুবকের কাবুল অধিকারের পর আর কোনোদিন তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কাবুল পদানত করার পর বেশ কিছুদিন নির্বিঘ্নে কাবুল শাসন করেছেন। কিন্তু যার দৃষ্টি অনেক বিশাল, তার কি আর এক জায়গায় চুপচাপ বসে থাকা চলে? বাবর তার পূর্বপুরুষ তাইমুরের মতোই হিন্দুস্তানের দিকে নজর দিলেন। তাইমুর 1397 সালে হিন্দুস্তান অধিকার করেছিলেন। পরে নিজের অনুগত খিজির খানকে হিন্দুস্তানের দায়িত্ব দিয়ে সমরখন্দ ফিরে যান। খিজির খান তাইমুরের অধীনস্থ হিসেবেই হিন্দুস্তান শাসন করেছিলেন। বাবর যেহেতু তাইমুরের সরাসরি বংশধর ছিলেন, তাই তিনি হিন্দুস্তানকে নিজের বৈধ অধিকার মনে করতেন। কাজেই নিজের অধিকার বুঝে নিতে তিনি হিন্দুস্তান অভিযান চালানোর ব্যাপারে ভাবতে লাগলেন। প্রাথমিকভাবে বেশ কিছু অভিযান চালান তিনি। এসব অভিযানে তেমন সফলতা অর্জন করতে না পারলেও কাবুলে নিজের রাজ্যের সীমানা বৃদ্ধি করতে পেরেছিলেন। একে একে 1505, 1507, 1519 এবং 1523 সালে হিন্দুস্তানে মোট 4টি অভিযান চালান বাবর, কিন্তু কোনো অভিযানেই তেমন উল্লেখযোগ্য সাফল্য আসেনি। অবশেষে 1526 সালের 21 এপ্রিল পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদির বিরুদ্ধে চূড়ান্ত এক যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি দিল্লি আর আগ্রার শাসনাধিকার অর্জন করতে সক্ষম হন। অবশেষে বাবরের বহুদিনের স্বপ্ন হিন্দুস্তান তার কাছে মাথা নত করে। নিজের জন্মভূমি ফারগানা থেকে প্রায় 1400 কিলোমিটার দূরবর্তী দিল্লি জয় করে নিলেও হিন্দুস্তান বাবরের নিকট একেবারেই ভালো লাগেনি। যদিও হিন্দুস্তান বিজয় করার জন্য তিনি তার জীবনের উল্লেখযোগ্য একটা অংশ যুদ্ধক্ষেত্রে কাটিয়েছিলেন। বাবরের হিন্দুস্তানকে অপছন্দ করার মূল কারণ হল সেখানকার উষ্ণ আবহাওয়া। বাবর জন্মেছিলেন মধ্য শীতল আবহাওয়াযুক্ত পরিবেশে। জীবনের বেশিরভাগ সময় তিনি এই পরিবেশে কাটিয়েছিলেন। অল্প কিছু অঞ্চল ছাড়া হিন্দুস্তানের বেশিরভাগ অঞ্চলই উষ্ণ আবহাওয়ার। এই বিরূপ আবহাওয়া বাবর কিংবা তার সেনাবাহিনী কারোরই তেমন ভালো লাগেনি। এ কারণেই হিন্দুস্তান বিজয়ের পরপরই বাবরের রাজকীয় মুঘল সেনাবাহিনী দ্রুত হিন্দুস্তান ত্যাগ করতে উৎসাহী ছিল। আবহাওয়ার সমস্যার পর বাবর পড়েছিলেন খাওয়া দাওয়ার সমস্যায়।
মধ্য এশিয়ার বেশিরভাগ অঞ্চলই সে সময় লোভনীয় সব ফলমূল উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল। বাবর সেসব খেতেই বেশি অভ্যস্ত ছিলেন। কিন্তু হিন্দুস্তানের রুক্ষ ভূমিতে বাবরের পছন্দনীয় কোনো ফলমূল তখন পর্যন্ত ফলত না। বাবরনামাতে বাবর আবেগের সাথে লিখেছিলেন, এখানে অর্থাৎ হিন্দুস্তানে কোনো আঙুর বা তরমুজ নেই, কোনো সুস্বাদু ফল নেই, কোনো বরফ বা ঠান্ডা পানি নেই, কোনো ভালো খাবার বা রুটিও নেই। প্রথম দিকে বাবর ও তার সেনাবাহিনীর এই অসুবিধা কাটানো হয়েছিল কাবুল থেকে প্রয়োজনীয় ফলমূল আমদানি করে। পরে মুঘলদের একান্ত প্রচেষ্টায় এসব প্রয়োজনীয় সুস্বাদু ফলমূল হিন্দুস্তানের মাটিতেই জন্মানোর ব্যবস্থা করা হয়। বাবর যুদ্ধের জন্য সেনাবাহিনী নিয়ে অগ্রসর হওয়ার সময়ও সুযোগ পেলে নিজের পছন্দের জায়গায় উদ্যান তৈরি করে আসতেন। হিন্দুস্তানের অসহনীয় আবহাওয়ায় নিজেদের মানিয়ে নিতে বাবর তার নিজের এই শখটি কাজে লাগান। বাবর হিন্দুস্তান বিজয় করার পর একে একে বিভিন্ন স্থানে উদ্যান, কৃত্রিম ঝর্ণা, মরমর পাথরের তৈরি হাম্মামখানা বা গোসলখানা তৈরি করতেন। হিন্দুস্তানে নিজের অধিকারকৃত ভূখণ্ডের নানা স্থানে প্রচুর গাছপালা রোপণ করা হতো, শুধুমাত্র এই আশায় যে আবহাওয়া যেন মুঘলদের সহনীয় অবস্থায় আসে। কিন্তু এত কিছুর পরও হিন্দুস্তানের এই নতুন আবহাওয়ায় মুঘলরা নিজেদের মানিয়ে নিতে পারলেন না। তারা হিন্দুস্তানের এই বিরূপ আবহাওয়াকে অপছন্দ করতেন। এ কারণেই সুযোগ পেলেই মুঘলরা কাশ্মীরে অবসর যাপন করতে চলে যেতেন। হিন্দুস্তান নিয়ে বাবরের নিজের মতামত বাবরনামায় বেশ স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন। বাবর লিখেছেন, হিন্দুস্তান এমন একটি দেশ যেখানে প্রশংসা করার মতো ব্যাপার খুবই সামান্য। এখানে লোকজন দেখতে তেমন সুশ্রী নয়। বন্ধুত্বপূর্ণ সমাজ, আন্তরিকভাবে একত্রে মেলামেশা করার মতো অথবা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আদান প্রদানের সাধারণ ব্যাপারগুলো সম্পর্কেও তাদের তেমন ধারণা নেই। তাদের তেমন মেধাশক্তি নেই, বোধ শক্তি নেই, আচার আচরণেও সৌজন্যতা নেই, নেই তেমন দয়া মায়া কিংবা সহানুভূতি। কোনো যান্ত্রিক আবিষ্কার অথবা কলাকৌশল সম্পর্কে তাদের তেমন ধারণা নেই, নেই স্থাপত্য সম্পর্কে তেমন কোনো জ্ঞান। তাদের উন্নত জাতের কোনো ঘোড়া নেই, ভালো বাড়ি নেই, টাটকা মাংস নেই, আঙুর তরমুজ নেই, সুস্বাদু ফল নেই, কোনো বরফ বা ঠান্ডা পানি নেই, ভালো কোনো খাবার বা রুটি নেই, কোনো গোসলখানা বা শিক্ষালয় নেই। বাবর কোনো অত্যাচারী বা নির্দয় শাসক ছিলেন না, আর তাই তিনি হিন্দুস্তানবাসীর মন জয় করার সিদ্ধান্ত নিলেন। হিন্দুস্তানের ব্যাপক উন্নয়ন পরিকল্পনায় হাত দিলেন। রাজধানী আগ্রা সহ হিন্দুস্তানে নিজের অধিকৃত সমস্ত এলাকা মনোরম প্রাসাদ, পানির কূপ, পুকুর, হাম্মামখানা দিয়ে ভরে তুললেন। বাবরের আগ্রহে রাজধানী আগ্রায় জোহরাবাগ আর আরামবাগ নামে দুটি উদ্যান গড়ে তুললেন। তিনি আগ্রা থেকে কাবুল পর্যন্ত রাস্তা জরিপ করালেন, ফলক বসিয়ে রাস্তা চিহ্নিত করার ব্যবস্থা করলেন। পথিকদের সুবিধার জন্য কিছু দূর পরপর সরাইখানা বা বিশ্রামাগার তৈরি করালেন। হিন্দুস্তানের বিপুল সংখ্যক মসজিদ ও অন্যান্য ভবন সংস্কার করালেন। কাবুল সহ হিন্দুস্তানের অন্যান্য অঞ্চলের সাথে ভালো ও দ্রুত যোগাযোগ করার জন্য উৎকৃষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তুললেন। কিছুদূর পরপরই ডাকঘর আর চৌকি স্থাপন করলেন। শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনের জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করলেন। হিন্দুস্তানবাসী এক সময় মুঘলদের স্বাভাবিকভাবেই গ্রহণ করতে শুরু করে। এছাড়াও ইব্রাহিম লোদির বিরুদ্ধে নিজের বিজয় উপলক্ষে 1527 সালে পানিপথে তৈরি করেন কাবুলিবাগ মসজিদ। এই মসজিদের নামকরণ করা হয়েছিল সম্রাট বাবরের স্ত্রী কাবুলি বেগমের নামানুসারে। 1528 থেকে 1529 সালের ভেতরে নির্মাণ কাজ সম্পন্ন হয় বাবরের বিখ্যাত বাবরি মসজিদের। সম্রাট বাবর ছিলেন উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন এবং হৃদয়বান একজন শাসক। বাবর অনেক কাঠখড় পুড়িয়ে হিন্দুস্তান দখল করতে পারলেও শাসন করতে পেরেছিলেন খুব অল্প সময়। হিন্দুস্তান বিজয় করে যেটুকু সময় তিনি হিন্দুস্তানে কাটিয়েছিলেন তার বেশিরভাগ সময়ই আবার ব্যয় করতে হয়েছে যুদ্ধক্ষেত্রে ঘোড়ার পিঠে চড়ে।
তাই সত্যিকার অর্থে বাবরের শাসনামলে হিন্দুস্তান সত্যিকারের মুঘল ঐতিহ্য বা গৌরব দেখার সৌভাগ্য অর্জন করতে পারেনি। যদি বাবর আরও কিছু বছর হিন্দুস্তান শাসন করতে সক্ষম হতেন, তাহলে হিন্দুস্তানের ইতিহাসে শুধু বিজেতা হিসেবেই নয়, একজন দক্ষ প্রশাসক আর দয়ালু সম্রাট হিসেবেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করে নিতে সক্ষম হতেন।